নমস্কার বন্ধুরা, আজকের গল্প কৃষ্ণেন্দু বন্দ্যোপাধ্যায়ের গপ্পবাজ রায়সাহেব গল্প থেকে মাঝরাতে বেনারসের বাসে। ওরে বাপরে, কি সাংঘাতিক হাড় কাঁপানো ঠান্ডা! সোয়েটারের উপর জ্যাকেট পরা, তারপরেও একটা চাদর মুড়ি দেওয়া, মাথায় কান ঢাকা টুপির উপর মাফলার জড়ানো, তাতেও ঠান্ডা যেন কিছুতেই বাগ মানছে না। উত্তর দিক থেকে হু হু করে হাওয়া দিচ্ছে, শিশিরের ফোঁটা জমে গিয়ে জল হয়ে টপটপ করে গায়ে মাথায় পড়ছে। সব মিলিয়ে ত্রাহি ত্রাহি অবস্থা। কেন যে মরতে এই মাঝরাতে লেপের গরম ছেড়ে বেরোবার কথা ভেবেছিলুম জানি না, কিন্তু তখন তো আর কিছু করার নেই। বেরিয়ে যখন পড়েছি। কি ব্যাপার রে পল্টু, চা কি এখনো হয়নি? এই হলো রায় সাহেবের দোষ। গরম চায়ে চুমুক না দেওয়া অবধি রায় সাহেব কিছুতেই ঠিকমতো মুখ খুলতে চান না। এদিকে গপ্পটা সবে জমে উঠেছে। এই সময়ে এমন বেয়াড়া ব্রেকিং সহ্য করা যায়? অতএব আমরাও সমস্বরে চেঁচিয়ে বলি, কি হলো পল্টুদা, চাটা দাও। এই যে এসে গেছে গরমা গরম দার্জিলিং টি। বলতে বলতেই ট্রেতে চায়ের ভাঁড় সাজিয়ে নিয়ে ভেতর থেকে বেরিয়ে এলো পল্টুদা। পরপর নামিয়ে দিল আমাদের সামনে উঁচু বেঞ্চির উপর। রায় সাহেব সেই আগুন গরম ভাঁড় হাতে তুলেই দিব্যি একটা চুমুক দিয়ে খোশ মেজাজে বলে উঠলেন, আহ, এই না হলে পল্টুর হাতের চা। দীর্ঘজীবী হয়ে থাক বাবা, আর দীর্ঘজীবী হোক তোর কফি হাউস। আমরা সবাই হো হো করে হেসে উঠলুম, কারণ সত্যি পল্টুদার এই চায়ের দোকানের নাম কদমতলা কফি হাউস। যদিও কফি নামের বস্তুটি এখানে খুবই দুর্লভ, তবে হ্যাঁ, কলকাতার নামজাদা কফি হাউসের মতো এটাও এ অঞ্চলের একটা জমজমাট আড্ডাখানা বটে। দোকানটা একদম বাজারের পাশেই, ফলে দিনের বিভিন্ন সময়ে বিভিন্ন বয়সের টিম এখানে এসে আড্ডা জমায়, আর দুনিয়ার সব বিষয় নিয়ে আকাশ বাতাস তোলপাড় করে দেয়। ঠিক তেমনি একটা দল হলুম আমরা। সদ্য মাধ্যমিক পরীক্ষা দিয়ে পাখা গজিয়েছে, তাই রোজ সন্ধেবেলা নিয়ম করে এখানে আসা শুরু করেছি। বড় হবার মজা নিচ্ছি আর কি। আর এখানে এসেই আমরা আবিষ্কার করেছি এই মহাবিস্ময় রায় সাহেবকে। ভদ্রলোকের পুরো নাম কি তা জানার সুযোগ হয়নি কখনো। পাড়ার ছোট থেকে বড় সকলের কাছেই তিনি রায় সাহেব, তাই আমরাও তাকে রায় সাহেব নামেই ডাকতে শুরু করেছি। আর কখন কোন ফাঁকে যে তিনি আমাদের মন কেড়ে নিয়েছেন জানতেও পারিনি। অথচ বেশি নয়, সপ্তাহে একদিন বা দুদিন তিনি আড্ডা দেন এই আড্ডাখানায়। আর যখন যেমন পরিবেশ থাকে ঠিক তারই মানানসই করে তাঁর ঝুলি থেকে বের করে আনেন একটি জম্পেশ গপ্প। তাঁর ভাষায় জীবনের জলজ্যান্ত ঘটনা। ঠিক সেই রকমই একটা দিন হলো আজকের দিনটা। বিকেল থেকেই চেপে শীত পড়েছে, আকাশটাও মেঘলা। 5টা বাজতে না বাজতেই অন্ধকার। আমরা একে একে দোকানে ঢুকে বেঞ্চি দখল করে এক প্রস্থ চা খেয়েছি কি খাইনি। এমন সময় লোডশেডিং। পল্টু একটা মোমবাতি জেলে এনে বেঞ্চির উপর বসিয়ে দিয়ে গেল। সেই ভুতুড়ে আলোয় আমাদের ছায়াগুলো চারদিকের দেওয়ালে কাঁপতে লাগলো। ঠিক এই মোক্ষম মুহূর্তে রায় সাহেব ঢুকলেন, আর একবার চারিদিকে চোখ বুলিয়ে নিয়েই ঘোষণা করলেন, বাহ, কি অসাধারণ পরিবেশ!
তোদের দেখে যে আমার সেই উত্তরপ্রদেশের প্রেতগুলোর কথা মনে পড়ে যাচ্ছে রে। ব্যাস, আর যায় কোথায়, এতক্ষণের জড়সড় ভাব পলকে উধাও। নতুন গপ্প দরজায় এসে কড়া নাড়ছে বুঝতে পারলাম। হই হই করে সবাই মিলে রায় সাহেবকে তোয়াজ করে বসাই। তারপর তাকে ঘিরে এগিয়ে বসি আমরা 5 জন। দরজা দিয়ে বেশ ভালো হাওয়া ঢুকছে, তার মানে ঠান্ডাটা বাড়ছে, তার সঙ্গে লোডশেডিং। এবার পাল্লা দিয়ে একটা ভূতের গপ্প, একেবারে সোনায় সোহাগা। সুতরাং শুরু হয়ে গেল রায় সাহেবের গপ্প, থুড়ি প্রত্যক্ষ অভিজ্ঞতা। ইতিমধ্যে চা এসেছে। তারপর রায় সাহেবের কথায় আমাদের হাসির পাল্লা। হাসি থামলে রায় সাহেব মুখটা গম্ভীর করে বলতে শুরু করলেন, হ্যাঁ তারপর শোনো, বেনারসের বাস তো আসবে 11:30টায়। আমি ঠান্ডায় কাঁপতে কাঁপতে তার 5 মিনিট আগেই। 1 মিনিট রায় সাহেব, 1 মিনিট, তাকে থামিয়ে দিয়ে বলে উঠল রিজু। রায় সাহেব থমকে গিয়ে ওর দিকে তাকালেন। রিজু বলল, এরকম মাঝখান থেকে গল্প শুরু করলে চলবে? প্রথম থেকে বলুন। রায় সাহেব বললেন, ও, আগের কথা কিছু বলিনি বুঝি? বেশ, তাহলে প্রথম থেকেই শুরু করা যাক। এই বলে রায় সাহেব পায়ের উপর পা তুলে গুছিয়ে বসলেন। তারপর ভাঁড়ের শেষ চাটুকুতে চুমুক দিয়ে ভাঁড়টা বেঞ্চিতে রেখে বলতে শুরু করলেন, তখন আমি একটা বেসরকারি কোম্পানির মার্কেটিং ম্যানেজার ছিলাম, বুঝলি। প্রায় নানা অর্ডার ধরতে এখানে সেখানে যেতে হতো। তা সেবার একটা বড়সড় অর্ডারের ব্যাপারে যেতে হয়েছিল উত্তরপ্রদেশের রেণুকূট শহরে। ছোট্ট পাহাড়ি শহর, সারাদিনে একটাই মাত্র ট্রেন সেখানে যাতায়াত করে, তার নাম শক্তিপুঞ্জ এক্সপ্রেস। কিন্তু জায়গাটার সিনিক বিউটি দারুণ, আর শীতকালে ওয়েদারটাও খুব ভালো থাকে সেখানে। তা আমি যে কোম্পানিতে গিয়েছিলাম তার কাছেই আমাদের নিজেদের কোম্পানির একটা গেস্ট হাউস ছিল। একটা নেপালি ছেলে ছিল তার কেয়ারটেকার, খুব ভালো ছেলে। আর তার বাংলা কথা শুনলে কে বলবে যে সে নেপালি? তা যাই হোক, প্রথম 2 দিনে কাজ প্রায় সব গুছিয়েই এনেছিলাম। তবু শেষ পর্যন্ত একটা সামান্য কাজ বাকি রয়ে গেল, যার জন্যে পরের দিনটাও থেকে যেতে হলো। আর সেইটাই হলো আমার ভাগ্যের ফের। ওই শেষ দিনের বাকি কাজটুকুর জন্যই সব প্ল্যান ওলটপালট হয়ে গেল। আর তার ফলেই সেই কি ভূত, আমরা প্রায় সবাই একসঙ্গে বলে উঠি। রায় সাহেব ফিক করে হেসে বললেন, এ কি রে, এত তাড়াতাড়ি ভূত কোত্থেকে আসবে? দাঁড়া, সবটা শোন আগে। বলে 2-1 মুহূর্ত থেমে বোধহয় একটু স্মৃতি রোমন্থন করলেন। তারপর আবার বলতে শুরু করলেন, পরের দিনটা ছিল শনিবার। আমি জানতাম যা কাজ আছে তা বেলা 12টার মধ্যেই হয়ে যাবে। কিন্তু সেদিন আর ফেরা যাবে না, কারণ ওখান থেকে ফেরার ট্রেন একটাই, সকাল 11:30টায়। তারপর সারাদিনে আর ট্রেন নেই। কাজেই পরের দিন রবিবার ট্রেন ধরে কলকাতায় ফিরতে সেই সোমবার সকাল। তার বদলে আমি যদি সেই রাত্রেই বাস ধরে বেনারস চলে যাই আর রবিবার সারাদিন বেনারসটা ঘুরে নিয়ে সেখান থেকেই রাত্রের ট্রেন ধরে ফিরি, তাহলে সেই একই সময়ে, মানে সোমবার সকালেই আমি পৌঁছে যাব কলকাতায়। মাঝখান থেকে বেনারসটা আমার ঘুরে দেখা হয়ে যাবে। অবশ্য তখন তো আমি এসব কিছুই জানতাম না।
ওদিকের জায়গাগুলো চিন্তামো না সেভাবে। এই প্ল্যানটা আমায় দিয়েছিল গেস্ট হাউসের সেই নেপালি ছেলেটি। আমিও টকবগে উত্তেজনায় সেই প্ল্যান শুনেই লাফাচ্ছিলাম। কিন্তু তারপর শনিবার রাত্রে বেনারসের বাস ধরবার জন্যে গেস্ট হাউস থেকে বাইরে বেরোতেই বুঝলাম কি ভুলটা করেছি। বাপরে, সে কি সাংঘাতিক শীত! গায়ের সমস্ত গরম জামা ভেদ করে ঠান্ডা ঢুকে হাড় পর্যন্ত কাঁপিয়ে দিচ্ছে। মুখের ভেতর অর্কেস্ট্রা বাজছে, আর শরীর যেন অসাড় হয়ে আসছে। কোনো রকমে বাস স্ট্যান্ডে এসে দাঁড়ালাম, আর তার কিছুক্ষণ পরেই বাস আসতে লাফিয়ে বাসের ভেতর ঢুকে পড়তে মনে হলো এবারের মতো বোধহয় প্রাণে বেঁচে গেলাম। এতটা বলে দম নেবার জন্যে রায় সাহেব চুপ করলেন। আমরা এতক্ষণ আর কোনো কথাই বলিনি। এবার রায় সাহেবকে চুপ হয়ে যেতে দেখে অয়ন শুধু বলে উঠল, তারপর? রায় সাহেব একটা নিঃশ্বাস ফেললেন, তারপর কিছুটা যেন অন্যমনস্কভাবে বলতে শুরু করলেন। বাসটা রেণুকূট থেকে বেনারস যেতে সময় নেয় 5 থেকে 5.5 ঘন্টা। মাঝে একবার শুধু একটা ধাবায় গিয়ে কিছুক্ষণ দাঁড়ায়, অর্থাৎ 11:30টার বাসটা বেনারস গিয়ে পৌঁছবে ভোর 5টা নাগাদ। আমি টিকিট কেটে একটা জানলার ধারের সিটই পেলাম। সঙ্গের সুটকেসটা মাথার উপর বাঁকে তুলে দিয়ে চাদর টাদর মুড়ি দিয়ে বেশ জমিয়ে সেট হয়ে বসলাম নিজের সিটে। এবার জমিয়ে একটা ঘুম লাগাতে হবে। এক ঘুমেই পৌঁছে যাব বেনারস। তারপর কোনো একটা ধর্মশালায় উঠে ফ্রেশ হয়ে নিয়ে ঘুরতে বেরিয়ে পড়ব। আহ, তোফা! কিন্তু হা হতম্মি, ঘুম হবে কি? বাসের মোটা মোটা কাঁচের জানালার কোণ দিয়ে যে তীক্ষ্ণ হাওয়ার কণাগুলো ঢুকে পড়ছে তা শরীরের যেখানেই এসে পড়ছে, যেন ইঞ্জেকশন ফোটার অনুভূতি। একবার করে ঝিমুনি আসছে, আবার সেই ইঞ্জেকশনের সিরিঞ্জ সেই ঘুম ভাঙিয়ে দিচ্ছে। এইভাবে চলতে চলতে হঠাৎ একটা ঝাঁকুনি খেয়ে সজাগ হয়ে দেখি বাসটা দাঁড়িয়ে পড়েছে। কিন্তু দাঁড়ালো কোথায়? এর মধ্যেই সেই ধাবায় এসে গেল নাকি? না, চারিদিকে তো নিশ্চিদ্র অন্ধকার। জানালার একটা পাল্লা তুলে দেখি খুব দূরে 2-1টা আলোর রেখা ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। এদিকে টুকটাক করে 1-2টো লোক দেখি বাস থেকে নামছে। আমিও ভাবলাম একটু নেমে হাত পা ছাড়িয়ে নিই। এই ভেবে বাস থেকে নামলাম। ফাঁকা ধুধু রাস্তা। যারা নেমেছিল তারা রাস্তার এপাশে ওপাশে প্রাকৃতিক কর্ম সারছে। আমিও সেই একই উদ্দেশ্যে এদিক ওদিক দেখতে দেখতে বাসের পেছন দিকটায় গেলাম। আর সেটাই হলো আমার কাল। হঠাৎ কোনো জানান না দিয়েই বাসটা গর্জে উঠল, আর পরক্ষণেই সাঁই সাঁই করে ছুটল রাস্তা ধরে। আমার অবস্থাটা তখন বুঝে দেখ। দুদ্দাড় করে ছুটছি বাসের পেছনে, আর প্রাণপণে চিৎকার করছি গলা ফাটিয়ে। কিন্তু শুনবে কে? বাসের জানলা দরজা তো সব চেপে চুপে বন্ধ। ড্রাইভার বা কন্ডাক্টর কেউ জানে না যে আমি বাহিরে রয়ে গেলাম, কারণ কাউকে আমি বলে তো নামিনি। নিমেষের মধ্যে আমার সুটকেস কোলে নিয়ে কোন অন্ধকারে হারিয়ে গেল বাসটা, আর আমি অজানা কোন জায়গায় শুনশান রাস্তার মধ্যে দিশাহীন জাহাজের মতো টাল খাচ্ছি। নিজের বোকামির জন্যে নিজেকেই তখন তেড়ে ফুঁড়ে গালাগাল দিচ্ছি, আর ভাবছি এবার কি করা যায়। চারপাশে কোথাও কোনো আলোর চিহ্ন নেই, অর্থাৎ এই সব দূরপাল্লার বাস এখানে ভুলেও দাঁড়াবে না,
বিশেষ করে এই দুর্দান্ত শীতের রাত্রে তো নয়ই। যদিও আমার নিজের ঠান্ডার অনুভূতি তখন উধাও হয়ে গেছে। উল্টে আমি তখন রীতিমতো ঘামছি, টেনশানে আর দুশ্চিন্তায়। সুটকেসের মধ্যে আমার সব জামাকাপড় আর কাগজপত্র, কিছু টাকাও আছে। কিভাবে আবার সেই বাসটাকে খুঁজে পাবো? আদৌ আর পাবো কি? এইসব ভাবতে ভাবতেই রাস্তা ধরে সামনের দিকে হেঁটে যাচ্ছিলাম উদ্দেশ্যহীনভাবে, আর মাঝে মাঝে পেছন দিকে তাকিয়ে দেখছিলাম যদি কোনো বাসের আভাস পাই, যদি কোনোভাবে সে বাসকে দাঁড় করানো যায়। কিন্তু কোথায় কি? যেদিকেই তাকাই বাস কেন, জনপ্রাণীর চিহ্ন নেই কোথাও। ঠিক এই সময় প্রায় আধ মাইল দূরে একটা আবছা আলোর রেখা দেখতে পেলাম। প্রাণ যেন নেচে উঠল। আলোটা রাস্তার ডান দিকে খানিকটা দূরে, মনে হলো রাস্তার পাশেই হবে। তড়বড় করে পা চালালাম। হাঁটতে হাঁটতে সেখানে পৌঁছে দেখি আলোটা জ্বলছে একটা পেট্রোল পাম্পের মাথায়। একপাশে আবছা অন্ধকারে একটা চৌকির উপর বসে 4টে লোক গুলতানি করছে, মাঝখানে একটা গেলাস আর পানীয়। আমাকে দেখে ভীষণ অবাক হলো লোকগুলো। খুব স্বাভাবিক, এই গভীর রাতে আমার মতো একজন ভিনদেশি লোক। তাদের চেহারাগুলো রীতিমতো ভয় লাগার মতো। অন্ধকারের মধ্যে গা শিরশির করে উঠবে তাদের দেখলেই। কিন্তু আমি তো নিরুপায়। ভাঙা ভাঙা হিন্দিতে আমার কথা বললাম। মনে হলো আমার কথা শুনে যেন হঠাৎ একটা হিংস্র আনন্দ ভেসে উঠল লোকগুলোর মুখে। দেখে কেমন একটা অজানা ভয় গুড়গুড়িয়ে উঠল মনের মধ্যে। সাংঘাতিক চেহারার 4জন লোক, এদিকে আমি একা। যদি ঝাঁপিয়ে পড়ে পকেটের শেষ সম্বল টাকাগুলো কেড়ে নেয়। দেখলাম আমার কথায় খুব একটা গুরুত্ব দিচ্ছে না তারা। তার বদলে তারা এক এক করে গা ঝাড়া দিয়ে চৌকি থেকে ওঠার চেষ্টা করছে। বুঝলাম মতলব খারাপ। এই মুহূর্তে ছুটে না পালালে আর উপায় নেই। কিন্তু কোথায় পালাবো? ওদের হাত থেকে কি পালাতে পারবো? ভাবতে ভাবতে এক পা করে পেছোচ্ছিলাম। কিন্তু সেই মুহূর্তেই একটা জিনিস দেখে অবাক হয়ে গেলাম, আর আমার হাত পা থরথর করে কাঁপতে লাগলো। কপাল বেয়ে ঘাম গড়িয়ে এলো, আর বুকের ভেতর হৃৎপিণ্ডটা উথাল পাথাল হতে আরম্ভ করলো। লোকগুলো চৌকি থেকে উঠছে না, যেন হাওয়ায় ভেসে উঠে আসছে আমার দিকে। ওদের মুখগুলো এক নিমেষে বদলে কেমন লম্বা মতন হয়ে গেছে, আর প্রত্যেকের মুখের পাশ থেকে বেরিয়ে এসেছে 2টো করে সদন্ত। আতঙ্কে পরিত্রাহী চিৎকার করে দৌড় মারলাম বড় রাস্তার দিকে। আমার বুকটা ধড়পড় করছে মাথা কাটা জিওল মাছের মতো। গা হাত পায়ে কোনো জোর নেই। ওদিকে রাস্তার উপর কি কোনো আলো দেখা যাচ্ছে? যেন পাশাপাশি 2টো আলো এগিয়ে আসছে না এদিকে। ওটা কি বাসের আলো? যে করেই হোক ওটাকে থামাতেই হবে। আমি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে পাগলের মতো হাত নাড়তে লাগলাম আর চেঁচাতে লাগলাম। কি আশ্চর্য, বাসটা দাঁড়িয়েও গেল। কন্ডাক্টর বাসের দরজা খুলে নেমে এলো রাস্তায়। যাত্রীরাও কেউ কেউ নেমে পড়ে অবাক চোখে আমাকে ঘিরে দাঁড়ালো। আমি তখন উত্তেজনায় হাঁপাচ্ছি, কিন্তু মনের জোর আবার ফিরে পেয়েছি। হাঁপাতে হাঁপাতেই ছোট করে ঘটনাটা বললাম। আর বলার সঙ্গে সঙ্গে কি আশ্চর্য, সবাই দেখলাম বিজ্ঞের মতো মাথা নাড়তে লাগলো। কন্ডাক্টর একটু হেসে বলল, आदमी कहाँ है बाबू, आप खुद देखिए ना, उहा है कुछ।
লোকটা আঙুল দেখাচ্ছিল আমার পেছন দিকে, যেখান থেকে আমি একটু আগেই ছুটে পালিয়ে এসেছি। সেদিকে তাকিয়ে অবাক হয়ে গেলাম। আধো অন্ধকারে দেখা যাচ্ছে একটা আদ্যিকালের ভেঙে পড়া পেট্রোল পাম্প, যেখানে আলো জ্বলা দূরে থাক, গত 30 বছরে কেউ পা দিয়েছে কিনা সন্দেহ। অবিশ্বাসে আতঙ্কে আমার দম বন্ধ হয়ে এলো। এতক্ষণের উত্তেজনা শরীর আর নিতে পারল না। আমি জ্ঞান হারিয়ে ফেললাম। এই পর্যন্ত বলে কথা থামিয়ে একটা বড় করে নিঃশ্বাস নিলেন রায় সাহেব। আর প্রায় সঙ্গে সঙ্গেই বিল্টু যেন ঝাঁপিয়ে উঠে বলে ফেলল, তারপর? বিল্টুর কথায় আমরাও যেন সঙ্গে সঙ্গে হুঁশ ফিরে পেলাম। আর তখনই বুঝলাম আমরা এতক্ষণ রুদ্ধশ্বাস হয়েছিলাম। রায় সাহেব বললেন, তারপর আর কি? একটু পরেই জ্ঞান ফিরে এলো। ওরা বেশ যত্ন করে জল টল দিয়ে আমার জ্ঞান ফিরিয়ে এনেছিল। আর রাত 3টে নাগাদ মাঝ রাস্তার সেই ধাবায় গিয়ে আমার বাসটাকেও খুঁজে পেয়েছিলাম। সরকারি বাস ছিল, আর তার টিকিটও আমার পকেটে ছিল, তাই আর কোনো অসুবিধা হয়নি। রিজু বলল, কিন্তু সেই পেট্রোল পাম্পের রহস্যটা, সেটা কিছু জানা গেল না? তা জানা গেল বই কি, রায় সাহেব বললেন। বাসের লোকেরাই জানালো যে বহুদিন আগে ওই পেট্রোল পাম্পে এরকমই এক শীতের রাতে ভয়ঙ্কর এক ডাকাতি হয়। ডাকাতরা শুধু লুটই করেনি, সেদিন সেখানে থাকা 4 জন লোককে তারা খুন করে রেখে গিয়েছিল সাক্ষী লোপাট করার জন্য। সেই থেকে ওই জায়গায় রাত বিরেতে কেউ পা রাখলেই তাদের দেখতে পায়, আর পরের দিন তাদের লাশ খুঁজে পাওয়া যায়। আমার চরম সৌভাগ্য যে আমি ওদের কবল থেকে জ্যান্ত ফিরতে পেরেছি। দীর্ঘ একটা শ্বাস ফেলে গল্প শেষ করলেন রায় সাহেব। আমরা সবাই চুপ। পুরো গল্পটা আমাদের থমকে দিয়েছে। কেউ কোনো কথা বলছি না। ঠিক এই সময় কারেন্টটা চলে এলো। আমরা সবাই একসঙ্গে হৈ হৈ করে উঠলাম। এতক্ষণ যে দমবন্ধ করা অবস্থাটা হয়েছিল, তা থেকে হাঁপ ছেড়ে যেন বাঁচলাম। ঠিক সেই সময় পল্টুদা ভেতর থেকে বেরিয়ে এসে বলল, হ্যাঁ রে, রায় সাহেব কোথায় গেলেন? এই তো গল্প বলছিলেন। চমকে তাকিয়ে দেখি, সত্যিই তো রায় সাহেব নেই। অন্ধকারের মধ্যেই কখন যেন বেরিয়ে গেছেন নিঃসাড়ে, তাঁর গল্পের সেই অশরীরীগুলোর মতোই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এরকম আরও মজার মজার গল্প শুনতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।